একজন পুরুষ যদি একটা সার্টেন টাইম রাখতে না পারেন, সেক্ষেত্রে কষ্টটা কিন্তু আপনার স্ত্রীর হয়। আচ্ছা, এই যে আমরা বলছি যে কতক্ষণ আসলে রাখা উচিত বা কতক্ষণ রাখা যেতে পারে, এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা বলা হয় যে 2 থেকে 6 মিনিট। আইইএলটি, হ্যাঁ, ইন্ট্রা ইজাকুলেটরি ভ্যাজাইনাল ল্যাটেন্সি টাইম বলে একটা ব্যাপার আছে। এখানে পুরো ওয়ার্ল্ডে গবেষণা করে দেখা গেছে যে মানে অ্যাভারেজে 2 থেকে 6 মিনিট হচ্ছে নর্মাল। সো আপনাকে যদি কেউ বলে থাকে যে এটা 25 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা করা যায়, এটা সবসময় ট্রু না, রাইট? কেউ করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা নর্মাল, এটা নর্মাল অ্যাভারেজ না, এবং এতক্ষণ লাগে না আসলে আপনার আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য। পুরো ওয়ার্ল্ড জুড়ে অ্যাভারেজটা হচ্ছে 2 থেকে 6 মিনিট। এখন যদি আপনি এই ইন্টেনশন নিয়ে বা এই ভয় নিয়ে, অস্থিরতা নিয়ে সেক্স করতে যান যে আমাকে 20 মিনিট রাখতে হবে, তখন তো আপনার অস্থিরতার জন্যই আসলে প্রিম্যাচুর ইজাকুলেশন হবে। আপনার ওয়াইফও আপনাকে বলবে যে আমার অমুক বন্ধুর কাছে আমি শুনেছি যে তার হাজবেন্ড 15 মিনিট রাখে, 20 মিনিট রাখে, তুমি তো একদম পারো না। এই কঠোর কথাগুলো যখন আমরা বলি পার্টনারকে, তখন কিন্তু তার এমনিতেই আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়। সো আমাদেরকে বুঝতে হবে, বোথ হাজবেন্ড ওয়াইফকে, যে আমরা অপর পক্ষকে খুশি করার জন্য আমরা হচ্ছে গিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা করব। হ্যাঁ, বাই প্রোডাক্টে আমিও হয়তো প্লেজার পাবো, বাট আমার ফান্ডামেন্টালি চিন্তা করতে হবে যে আমি আমার অপর পক্ষকে খুশি করার জন্য করব। প্রিম্যাচুর ইজাকুলেশনে আর যে জিনিসটা আপনারা পুরুষ হিসেবে করবেন এবং স্ত্রী হিসেবে করবেন, সেটা হলো গিয়ে যাদের হয়ে থাকে তারা হচ্ছে 2টা কন্ডোম পরবেন। হ্যাঁ, ছেলেরা 2টা কন্ডোম বা একটা খুব থিক কন্ডোম পরবেন। এবং আপনি যে জিনিসটা করবেন, আপনি কন্ডোমটা পরার আগে কিছু ফোর প্লে করবেন। এই ফোর প্লে করার সময়, ফোর প্লেটা 5 থেকে 10 মিনিট, এবং 5 থেকে 10 মিনিট ফোর প্লে করার সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনার পেনিস যেন কোনো স্পর্শ না পায়, কোনো আপনি হাত দিয়ে ধরবেন না বা স্ত্রীও হাত দিয়ে ধরবেন না, বা এটা যেন কোনো জায়গায় কোনো স্পর্শ না পায়, কোনো ঘর্ষণ না হয়, রাইট? কেন এটা খুব হাইপার সেন্সিটিভ থাকে, তো তখন তো তাদের প্রবলেম হয়ে যায়। কিছু আপনার ক্রিম ইউজ করা যায় আপনার গ্ল্যান্স পেনিসে আপনার হাইপার সেন্সিটিভিটিটা কমানোর জন্য, স্পেশাল কেসে ডক্টর ওটা আপনাদের লিখে দিতে পারে। বাট এক্ষেত্রে ফোর প্লে করার সময় আপনি চেষ্টা করবেন কি করতে, চেষ্টা করবেন আপনার স্ত্রীকে কিছুটা স্টিমুলেট করতে, যাতে করে সে একটা স্টিমুলেট অবস্থায় থাকে, কারণ স্ত্রী স্টিমুলেট অবস্থায় থাকলে তার অর্গাজম পাওয়ার চান্সেস বাড়ে। বাট ওই সময় পুরুষরা চেষ্টা করবেন নিজে স্টিমুলেটেড না হতে। আপনি নিজে নিজেকে স্টিমুলেট করবেন, আপনি প্রয়োজনে আপনি ইনভলভ থাকবেন, বাট আপনি আপনার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করবেন। এবং এরপর যে জিনিসটা করবেন, আপনি 2টা কন্ডোম পরে নেবেন বা একটা থিক কন্ডোম পরবেন, এবং ফিমেল অন টপ পজিশনে আপনি ইনিশিয়ালি সেক্স করতে যাবেন। ইনিশিয়ালি আপনি এমন পজিশনে সেক্স করবেন না যেখানে আপনি সর্বোচ্চ প্লেজার পান, সেটা যেটাতেই হোক না কেন। এক এক পুরুষ এক এক পজিশনে সেক্সুয়ালি স্যাটিসফাইড হয়। যেটা আপনার জন্য কমফোর্টেবল পজিশন, সেই পজিশন দিয়ে আপনি সেক্স শুরু করবেন না, বরং আপনার ওয়াইফের জন্য যেটা কমফোর্টেবল পজিশন, সেটা দিয়ে আপনি সেক্স শুরু করবেন। মোস্ট অফ দ্য টাইম ফিমেল অন টপ পজিশনটা বাংলাদেশের মেয়েরা সবচেয়ে বেশি, আমি বলবো যে কমনলি আমরা দেখি যে তারা প্রেফার করে। এক একজন অবশ্যই এক একটা করে, বাট সবচেয়ে কমনলি এটা করে। এবং ফিমেল অন টপ পজিশনে সবসময় হচ্ছে আমরা দেখি যে মেয়েদের অর্গাজমটা কিছুটা দ্রুত হয়। এবং ছেলেরাও এই পজিশনে আমরা দেখি যে তুলনামূলকভাবে যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, তারা এই পজিশনে নিজেকে কিছুটা সময় ধরে রাখতে পারে। রিগার্ডিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এখানে ওয়াইফকেও কিন্তু সাপোর্ট করতে হবে, ওয়াইফকে নিজেও পার্টিসিপেট করতে হয়। বাংলাদেশের অনেক ওয়াইফ বা মেয়েরা মনে করে সেক্সুয়াল প্লেজার বোধহয় আমার জন্য না, এটা বোধহয় শুধু পুরুষের পাওয়ার অধিকার রাখে। এই কথাটা কিন্তু ঠিক নয়, আপনারও সম্পূর্ণ অধিকার আছে সেক্সুয়াল প্লেজার এনজয় করার জন্য। সো ফিমেল অন টপ শুরুতে করবে, ছেলেটা 2টা কন্ডোম পরবে, এবং ওয়াইফ যখন আপনার পেলভিক থ্রাস্ট করতে থাকবে বা সেক্সটা এনজয় করতে থাকবে, তখন আপনি চেষ্টা করবেন মনটাকে অন্য জায়গায় ডাইভার্ট করতে, যাতে করে আপনিও একইভাবে স্টিমুলেটেড না হতে থাকেন। এবং এতে করে আমাদের ধারণা যে আপনার 2 থেকে 6 মিনিটের মধ্যে আপনার ওয়াইফের অর্গাজমটা হয়ে যাবে। মেয়েরা এক্ষেত্রে যেটা করবে, তারা নিজস্ব একটু চেষ্টা করতে হবে। কারো মানে একটা মেয়ে যদি নিজে চেষ্টা করে, সে কিন্তু বুঝে যাবে যে কোন জায়গাটায় তার অর্গাজমটা হচ্ছে, কোন জায়গায় তার ক্লাইটোরিসটা ফ্রিকশন হচ্ছে। কারো একটু হয়তো সামনে আগালে হয়, কারো হয়তো একটু পিছিয়ে আগালে হয়। একটা মেয়ে কিন্তু একবার যখন একটা পজিশনে অভ্যস্ত হয়ে যায়, সে কিন্তু নিজে নিজে বুঝে যেতে পারে যে কোথায় কখন কিভাবে হলে আমার সেক্সটা আমার জন্য হয়ে যাচ্ছে। এখানে মেয়েদেরকে সম্পূর্ণ পার্টিসিপেট করতে হবে। এটা ভাবলে হবে না যে আমি আমার হাজবেন্ডকে শুধু করবো, এখানে আমার কোনো সেক্স পাওয়ার কোনো অধিকার নেই, ঠিক আছে? সো যখন আপনার স্ত্রী অর্গাজমটা হয়ে গেল, তার সেক্সুয়ালি স্যাটিসফাইড হয়ে গেল, তখন আপনি কি করেন, একটু বিশ্রাম নিয়ে তারপর আপনি নিজে সেক্স করার চেষ্টা করেন। তখন আপনি মেইল অন টপ করতে পারেন, অন্য কোথাও করতে পারেন, আপনি কন্ডোমটা খুলেও ফেলতে পারেন, একটা কন্ডোম খুলে ফেলতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এবং তারপর দেখেন আপনার কিন্তু অ্যাংজাইটিটা চলে যাচ্ছে। আপনি কিন্তু জানেন এখন যে আমার ওয়াইফ স্যাটিসফাইড, সো আমার এখন কোনো অ্যাংজাইটি নাই, কোনো কিছু চিন্তা করতে হবে না। এবং এরপরে যদি আপনার
প্রিম্যাচুর ইজাকুলেশন হয় ওটা কিন্তু কোনো সমস্যা না। কারণ আমি যেটা বললাম, একটা ছেলের যদি ভ্যাজাইনার বাইরেও ইজাকুলেশন হয় বা খুব দ্রুত হয়, তার তো ইজাকুলেশন হলেই অর্গাজমটা হয়ে যাচ্ছে। সো এখানে টাইমটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না, অ্যাজ লং অ্যাজ আপনার ওয়াইফ স্যাটিসফাইড হয়ে গেছে। বাট আপনি ওয়াইফকে আগে স্যাটিসফাই করেন, এবং এমন পজিশন প্রথমে করেন না যেটাতে আপনি ওভার স্টিমুলেটেড হন। ওয়াইফ বা আপনি নিজের পেনিস ধরবেন না, পেনিস যেন আপনার বিছানার সাথে না লাগে, কোনো ঘর্ষণ বা ফ্রিকশন যেন না হয়, এতে করে স্টিমুলেশনটা কমে যাবে। 2টা কন্ডোম পড়লে কি হবে, আপনার পেনিসে যে ওভার স্টিমুলেশন বা হাইপার সেন্সিটিভিটি এটা কমে যাবে, এবং আপনার প্রিম্যাচুর হওয়ার চান্সটাও কমে যাবে। এভাবে আমরা ইনিশিয়ালি কিন্তু জিনিসটা করতে পারি, ঠিক আছে। এরপর আরো যে 2টা টেকনিক আছে, সেটা হলো, একটাকে বলা হয় স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, এবং একটা হচ্ছে স্কুইজ টেকনিক। সো স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিকে আমরা কি করতে পারি, যে যখন আমরা সেক্স করব, হ্যাঁ, আমার ছেলেটা সেক্স করছে, এবং হচ্ছে গিয়ে আপনি বুঝতেছেন যে মোটামুটি 20-30 সেকেন্ডের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে যাবে, আপনি ব্রেনে সে মানে ইয়েটা পাচ্ছেন, সেন্সেশনটা পাচ্ছেন, তখন আপনি পেনিসটা বের করে আনবেন ভ্যাজাইনা থেকে। বের করে এনে 1 মিনিট বা 2 মিনিট আপনি বাইরে রাখবেন, এবং যখন সেন্সেশনটা আবার চলে যাবে, তারপর আবার আপনি ভ্যাজাইনাতে প্রবেশ করলেন, এবং এভাবে 2 থেকে 3 বার আপনি করবেন। যতবার আপনার এরকম সেন্সেশন আসবে, আপনি বের করে নিয়ে আসবেন এবং 1-2 মিনিট ওয়েট করে আবার করবেন। এতে করে হবে কি, আপনার কন্ট্রোলটা অনেক বাড়বে, কনফিডেন্সটা বাড়বে যে না, আমি রাখতে পারছি, আস্তে আস্তে কন্ট্রোলটা বাড়বে। এটা হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। স্কুইজ টেকনিকই একইভাবে, আপনি যখন সেক্স করছেন, তখন আপনি যদি দেখেন যে আর 20-30 সেকেন্ডের মধ্যে আপনার এখন ইজাকুলেশনটা হয়ে যাবে, তখন আপনি পেনিসটা বের করে আনবেন, এবং আপনার স্ত্রী আপনার পেনিসটাকে আপনার এরকম হাত দিয়ে এভাবে হচ্ছে আপনার গ্রিপ করে ধরবে, হ্যাঁ, এভাবে গ্রিপ করে ধরবে, স্কুইজ করবে, খুব জোরে না, মানে মাঝারি মানের স্কুইজ করবে, এবং এতে করে তার সেন্সেশনটা চলে যাবে উইদিন 5-10 সেকেন্ড। তারপরে কি করবে, তখন আবার সে আসলে সেক্স করতে দিবে, এবং সেক্স করতে নেওয়ার পর আবারও যখন এরকম 20-30 সেকেন্ডের মধ্যে সেন্সেশন আসা শুরু করে, আবারও পেনিসটা বের করে স্ত্রী তার ডান হাত দিয়ে এভাবে আপনার স্কুইজ করে ধরবে, খুব জোরে ধরবেন, এবং এভাবে তার সেন্সেশনটা চলে যাবে। এরকম যদি আমরা 3-4 বার করতে পারি, তখন তার কন্ট্রোল পাওয়ারটা আস্তে আস্তে স্ট্যাবলিশ হতে থাকে। এই 2টা পদ্ধতি আপনার খুব কাজে লাগে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন এবং তার কন্ট্রোলটাকে বাড়ানোর জন্য। এগুলো হচ্ছে সেক্সুয়াল টেকনিক, ঠিক আছে। এবার আমরা সাইকোলজিক্যাল টেকনিকে যাবো। সাইকোলজিক্যাল টেকনিকের মধ্যে প্রথম হচ্ছে সেক্স থেরাপি। সেক্স থেরাপির অনেক ধরন আছে, বাট একজন লাইসেন্সড সেক্সোলজিস্ট বা একজন সাইকোলজি যিনি সেক্স থেরাপিতে এক্সপার্ট, তিনি আপনাকে এই জায়গাগুলোতে গাইড করতে পারবে। এটা একটা কমপ্লিকেটেড থেরাপি, বাট এটা খুব ভালো কাজ করে যাদের এই স্বাভাবিক জিনিসগুলা কাজ করে না। আমি যে কথাগুলো বলছি, উপদেশ দিচ্ছি, আপনাদের 90% মানুষের এটাতেই কাজ হয়ে যাবে। 10% মানুষের কাজ হবে না, তাদের কিন্তু সেক্স থেরাপি নিতে হয়। সেক্স থেরাপির পাশাপাশি কাপল থেরাপি নিতে হয়, কারণ অনেক সময় আমরা বলেছি দাম্পত্য কলহ থাকতে পারে, এবং দাম্পত্য কলহ থাকলে কিন্তু আপনাদের মধ্যে সেক্সুয়াল প্রবলেম হবে। অনেকের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি লাগে, কেন? কারণ অনেকের কনফিডেন্স কম থাকে, অনেকে মনেই করে যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি কিছুই পারি না। এই কোর বিলিফ দূর না করলে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিও আসলে ঠিক হবে না। সো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং কাপল থেরাপি খুবই কাজে লাগে। আরেকটা পদ্ধতি কাজে লাগে, সেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস বেসড রিল্যাক্সেশন। আপনার রিল্যাক্স হওয়াটা খুব জরুরি সেক্স করার আগে। আপনি যদি খুব অ্যাংশাস থাকেন, অস্থির থাকেন, টায়ার্ড থাকেন, সেক্ষেত্রে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়ার চান্স বেশি। তো যে কোনো প্রকারের মেডিটেশন বা রিল্যাক্সেশন যেটা মাইন্ডফুলনেস বেসড, সেটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে খুব ভালো কাজে লাগে। থার্ড হচ্ছে কিছু ওষুধ, এবং আমরা মনে করি ওষুধ আপনি পারতপক্ষে নেবেন না। কিছু এসএসআরআই খুব ভালো কাজ করে, যেমন পারক্সিটিন ওষুধ আছে, এসিটালোপ্রাম আছে, এগুলো কোনোভাবে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না, কারণ এগুলো কিছু সাইড এফেক্ট আছে, কিছু ডোজ আছে যেগুলো ঠিক মতো ইউজ করতে হয়। এগুলো কিন্তু ইজাকুলেশনটাকে দূর করে। এই ওষুধগুলোর 2টা সুবিধা, একটা হচ্ছে এটা সাইড এফেক্টে ইজাকুলেশনও আপনার টাইম বাড়ে, এবং এটা অ্যাংজাইটি কমিয়ে দেয়। সো যাদের অস্থিরতা আছে, হ্যাঁ, তাদের কিন্তু অস্থিরতা দূর হয়ে যায়, এবং তাদের সময়টাও বাড়ে। সো একটার মধ্যেই 2টা কাজ হয়। সো এসএসআরআই খুব ভালো একটা মেডিকেশন। এছাড়াও কিছু ওষুধ আছে যেটা আসলে সময় বাড়ায় সরাসরি। সেই ওষুধগুলো এমনও আছে যে সপ্তাহে প্রতিদিন নেওয়া হতে পারে, আবার কিছু ওষুধ আছে শুধু যেদিন আপনি সেক্স করবেন তার ঠিক 2 ঘন্টা আগে খেলে আপনার টাইমটা বাড়বে। বাট আমি আবারও বলছি, চেষ্টা করবেন ওষুধ না খাওয়ার জন্য। বাট যাদের খুব সমস্যা হয়, ওষুধ খেলে কিন্তু এই সমস্যাটা খুব ভালো কাজ করে। ওষুধ খুবই ভালো কাজ করে প্রিম্যাচুর ইজাকুলেশনে। সো আমি যদি আবারও ছোট করে বলি, প্রথম হচ্ছে কিছু সেক্সুয়াল টেকনিকের কথা আমরা বলেছি, যেখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, আপনি সবসময় চেষ্টা করবেন পার্টনারকে স্যাটিসফাই করতে, নিজেকে না। এবং হচ্ছে ফিমেল অন টপ পজিশন, 2টা কন্ডোম পরে নেবেন, নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করে অন্য জায়গায় রাখবেন। ওয়াইফ যখন
তার স্যাটিসফ্যাকশনটা পেয়ে যায়, অর্গাজমটা হয়ে যায়, তারপর আপনি এটাতে পার্টিসিপেট করেন। এটা হচ্ছে মূল ব্যাপার। তারপর স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক শিখেছি আমরা, স্কুইজ টেকনিক শিখেছি আমরা, সাইকোলজিক্যাল কিছু মেথড আমরা জাস্ট নাম শুনেছি, সেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা করতে পারবো, স্পেশালি সেক্স থেরাপি এবং কাপল থেরাপি। আর তা না হলে আমরা ওষুধে যাব। এই তিনটার পদ্ধতি যদি আমরা পর্যায়ক্রমে ফলো করি, আমাদের হোপফুলি 100% প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রবলেম ঠিক হয়ে যাবে। আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে যেটা আপনারা করবেন না স্বামী স্ত্রী, যাদের নতুন বিয়ে হয়েছে, কোনো কারণে 1 রাত 2 রাত হয়তো আপনার হাজব্যান্ড হয়তো প্রিম্যাচুর ইজাকুলেশন করে ফেলেছে। আমি অনেকগুলো কেস দেখেছি এরকম, যে স্ত্রী গিয়ে তার মা বাবাকে বলছে যে আমার হাজব্যান্ড আসলে সেক্সুয়ালি অক্ষম, এবং বাবা মাও হয়তো এটাকে খুব খারাপভাবে সবার কাছে প্রচার করেছে, ছেলেটা আরো অ্যাংশাস হয়ে গেছে, বিবাহ ভেঙে গেছে। আমরা এরকম দেখেছি বেশ কয়েকটা, একটা দুটা না, অনেকগুলো আমরা কিন্তু এরকম কেস দেখেছি। এরকম করবেন না। এগুলো সবই সেক্সুয়াল মিসকনসেপশনের জন্য হয়, অস্থিরতার জন্য হয়, এবং আমরা সেক্স জিনিসটাকে অনেক ফ্যান্টাসাইজ করি আজকাল, এটার কারণে হয়। আপনারা খারাপ মুভি, খারাপ মেথডস আপনারা কম ইউজ করবেন, বা না করলে সবচেয়ে ভালো হয়। মাস্টারবেশন, পর্নোগ্রাফি, এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করেন। আপনারা একটা স্বাভাবিক মানুষ, একটা স্বাভাবিক প্রাণী যেভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, সেভাবে যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন, হোপফুলি 100% সেক্সুয়াল সমস্যা আসলে ঠিক হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে, আপনারা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিবেন, যাতে তারা এটা দেখে তাদের নিজস্ব সেক্সুয়াল লাইফটাকে ইমপ্রুভ করতে পারে, তাদের বন্ধনটা আরো মজবুত করতে পারে। এখানে সংকোচ বা লজ্জার কিছুই নেই। এবং আপনি যদি মনে করেন ভিডিওগুলো আপনাদের সাহায্য করছে, আপনারা একটু কষ্ট করে আমার ইউটিউব পেজটাতে সাবস্ক্রাইব করবেন।